ভোটে জিততে ২১-এর বিধানসভা নির্বাচনের মতো এবারও এক ঝাঁক তারুণ্যের উপর ভরসা রেখেছে লাল শিবির। সেই মতো সোমবার প্রথম দফায় ১৯২ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করে বামফ্রন্ট। পরের দিনই বিভিন্ন জায়গায় জোর কদমে প্রচার শুরু করে দিলেন মীনাক্ষী, ময়ূখ, দেবজ্যোতিরা। হুগলির উত্তরপাড়া থেকে প্রার্থী করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। মঙ্গলবার উত্তরপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন তিনি। রাজনীতি করতে নেমেছি, কার ছেলে কার মেয়ে সেটা বড় কথা নয়। আমরা কবে সহজ লড়াই লড়েছি, মানে আরজি করে দোষীদেরকে শাস্তি না দিয়ে তারা শক্তিশালী হয়ে গেল। স্কুল সার্ভিস কমিশনকে ব্যবহার করে ঘুষ নিয়ে চাকরি বিক্রি করে ওরা শক্তিশালী হয়ে গেল। মিড ডে মিলের চাল বিক্রি করে জেল খেটে এসে ফিরে তৃণমূলের প্রার্থী হয়ে যাওয়া শক্তিশালী হয়ে গেল। ৭৭টা বিজেপির এমএলএ একটা দুর্নীতি আটকাতে পারল না, ভেতরে ছিল বিধানসভায়। এরপর আপনারা কাউকে শক্তিশালী বল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কেন্দ্র দমদম থেকে ময়ূখ বিশ্বাসকে প্রার্থী করেছে সিপিএম। মঙ্গলবার নিজের এলাকা থেকে প্রচার শুরু করেন তিনিও। দমদম বিধানসভা কেন্দ্রের বাম মনোনীত প্রার্থী ময়ূখ বিশ্বাস গতকাল যখন প্রার্থী তালিকা ঘোষণা হয় তারপর থেকেই আজ সকালবেলা থেকেই যেটা দেখা যাচ্ছে যে ময়ূখ বিশ্বাস তিনি কিন্তু দমদম এলাকায় অর্থাৎ কিনা তিনি যেই বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন বাম মনোনীত প্রার্থী, তিনি কিন্তু সেখানে প্রচারে বেরিয়ে হয়েছেন এবং তিনি তার পাড়া থেকেই কিন্তু সেই প্রচার কাজ শুরু করেছেন। এককালে বামেদের গড় বলে পরিচিত দমদমে পালা বদলের পর থেকে থাবা বসায় তৃণমূল। ২০১১, ২০১৬, ২০২১ সালে টানা জিতে আসছেন মন্ত্রী ব্রাত্য বসু। সেই ট্রেন্ডে কি বদল আনতে পারবে বামেরা? দমদম হচ্ছে গিনেস বুকে নাম করেছে। গোটা জায়গায় সমস্ত পৌর নিয়মকে অগ্রাহ্য করে লুটের বখরা করেছে এখানকার হচ্ছে নেতারা, তৃণমূলের নেতারা। শিক্ষামন্ত্রীর নিজের কেন্দ্রে যদি শিক্ষার এরকম অবস্থা হয়, খুব সহজেই অনুমেয় গোটা রাজ্যের শিক্ষাটা কেমন করে চলছে। আমার সঙ্গে আলাপ নেই, কিন্তু আমি তাকে শুভেচ্ছা জানাবো, অনেক স্নেহ এবং ভালোবাসা জানাবো যে যেহেতু আমার এলাকার ছেলে, মানে দমদমের ১৪ নম্বর ওয়ার্ডে বা ১৩ নম্বর ওয়ার্ডে আমি ঠিক জানি না, আমি থাকেন শুনেছি। তো আমার তাকে নিয়ে কোনো বক্তব্য নেই। তিনি একটা দলীয় প্রতিনিধি হিসেবে লড়ছেন এবং আমি তাকে শুভেচ্ছাই জানাবো। গত দুবার কিন্তু মনে রাখবেন যার সঙ্গে লড়তে হয়েছে তার নামের মধ্যে একটা লাশ আছে, লাশ গন্ধ। হ্যাঁ, তো সেই লাশের গন্ধ তো নেই, সেটা একটা ভালো। আমি আত্মপ্রত্যয়ী কিন্তু আত্মবিশ্বাসী নই। বাবা ছিলেন বাম আমলের দাপুটে মন্ত্রী, নিজেও ছাত্র জীবন থেকে রাজনীতি করছেন। ২৬-এর ভোটে প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পুত্র সেই সপ্তর্ষি দেবকে ফের রাজারহাট নিউ টাউনে প্রার্থী করেছে সিপিএম। ২১-এর নির্বাচনেও তিনি এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন এবং ভোটে পরাজিত হয়েছিলেন। ধরুন এইরকম একটা ঝাঁ চকচকে শহর, এটা পঞ্চায়েতের মধ্যে। গ্রামীণ রাজারহাটে নানান রকম সমস্যা রয়েছে। জল নিকাশি ব্যবস্থা একটা খুবই বার্নিং ইস্যু। বেআইনি নির্মাণ বিপজ্জনক নিউ টাউনে। পুরোটাই তৃণমূল কংগ্রেসের নেতাদের অঙ্গুলিহীননেই এই কাজ হয়। কিন্তু শহর নিউ টাউনের মানুষ অবশ্যই আমাদের উপরে ভরসা রাখবেন। তবে তরুণদের পাশাপাশি অভিজ্ঞ রাজনীতিবিদদেরও প্রার্থী করেছে সিপিএম। প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়কে তার পুরনো কেন্দ্র কামারহাটি থেকে প্রার্থী করা হয়েছে। কামারহাটির মানুষ জানে যে আমাদের সুখে দুঃখে এই মানুষটাই সারা জীবন থাকে, সেই জন্যই ভোট দেবে ১০০% নিশ্চিত আমি। এবার কথা হবে চোখে চোখ রেখে। ২০১১ আর ২০২৬ এক না। খড়দা থেকে এসএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাসকে প্রার্থী করেছে সিপিএম। খড়দায় এই নির্বাচনে শুধু শহরাঞ্চল না, গ্রামাঞ্চলেও সিপিআইএম গন্ধ অনুভূত হচ্ছে এবং সেই কারণেই আমরা এই নির্বাচনে জেতার বিষয়ে খুব আশাবাদী এবং ইতিবাচক মনোভাব নিয়েই, যে লড়াইটা ২০২১-এ ছিল আমাদের কাছে প্রাথমিকভাবে বহু বছর পর খড়দার মানুষের গণতান্ত্রিক অধিকার তাকে রক্ষা করার লড়াই। বহু বছর মানুষ ভোট দিতে পারতেন না, কিন্তু এই নির্বাচন সেই মানুষ ভোট দেবেন এবং সেই মানুষ আমাদের জেতাবেন। সব মিলিয়ে জোর কদমে চলছে প্রচার, কিন্তু সুফল কি মিলবে? শূন্যের গেরো কাটবে কি? জানা যাবে চৌঠা মে। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।